চলো এরপরে আমরা নেক্সট টপিকে চলে যাব, এভিডেন্সেস অফ এভলিউশন। এই যে এতক্ষণ তোমাদের কাছে যে স্টেটমেন্ট দেওয়া হলো, আমরা ইভলভ হচ্ছি, এভলিউশন আমাদের হচ্ছে, বিকজ আমরা বায়োলজিক্যাল এভলিউশনের পার্টগুলো পড়ছি, তার জন্য আমাদের সিলেবাস অনুযায়ী কতগুলো এভিডেন্স আছে, সেই এভিডেন্সগুলো আমাদের ওয়ান বাই ওয়ান একটু ডিসকাস করে যেতে হবে, এবং কোনো না কোনো একটা এভিডেন্সের কোশ্চেন তোমাদের থাকতে পারে, যেগুলো আমাদের বলা আছে। জুনিয়র ক্লাসেসে কিছু এভিডেন্স দেওয়া হতো, আমরা যখন এখন সিনিয়র কিছুটা হয়েছি, সেখানে গিয়ে আরও কিছু নিউ এভিডেন্স পাবো। এখন এই এভিডেন্সগুলো অনেক বেশি সায়েন্টিফিক ওয়েতে, আজকে এভিডেন্স ফর এভলিউশন বা প্রমাণ, আজকে হিউজ প্রমাণ দেওয়া আছে। যদি তোমরা টোটাল নলেজের ওয়ার্ল্ডে প্রবেশ করো, এখানে এত এভিডেন্স দেওয়ার চেষ্টা হচ্ছে আমাদের সায়েন্টিস্টদের দিয়ে, সায়েন্টিস্টরা এত বেশি এভিডেন্স দিচ্ছেন যাতে করে মানুষের মধ্যে লজিকটা ফিরে আসে, যাতে করে মানুষ যে ভুল ধারণাগুলো, যে বিজ্ঞান ছাড়া ধারণা, যেগুলো ভুল ধারণা, সেগুলো সরে গিয়ে মানুষ যেন লজিক্যাল হতে পারে, এবং লজিক্যাল হয়ে আমরা এভলিউশনকে টিকে আমরা ফিউচার জেনারেশন, আমাদেরই জেনারেশনকে আমরা আরো বেশি সিকিউর করতে পারি। আমরা তো চাই, আমরা প্রত্যেকটা অর্গানিজম আছি আজকে হিউম্যান বিং, আমাদের মধ্যে একটা কিন্তু মনের মধ্যে ইচ্ছে থাকে আমরাই যেন আরো মোর ইয়ার ধরে আমাদের মধ্যে আমরা এক্সিস্ট করে যাই। কিন্তু আমাদের নেচারকে আমরা যদি ডিস্ট্রয় না করে ফেলি, আমরা যদি নেচারকে নষ্ট না করি, তাহলে আমরা থেকে যাব। আজকে ন্যাচারাল ক্যালামিটি যদি কোনো কারণে এসে পড়ে, কোনো কমেটের আবার সেই ডাইনোসরের সময় যেরকমটা হয়েছিল সেরকম যদি আমরা না আসে, তাহলে হিউম্যান বিং এর আমরা এক্সিস্ট আরো লং এক্সপেক্ট করতে পারি। এখনো পর্যন্ত আমাদের ওয়ার্ল্ডে এরকম দেখা যায়নি যে কোনো হিউম্যান বিং এর স্পিসিসের সঙ্গে মিটিং করতে চাইছে না। তাহলে আমরা এখনো কিন্তু বলতে পারি না, বিকজ কেন বলতে পারি না? আমরা ওই যে বলেছিলাম 59 মিনিট 59 সেকেন্ড, মাত্র 1 সেকেন্ডের মাত্র হয়েছে আমরা হিউম্যান বিং এসেছি, আমাদের আরো অনেক চলা বাকি। কিন্তু এই চলার মধ্যেই যদি আমরা আর্থকে আমরা নিজেরাই নষ্ট করে ফেলি, তাহলে কি আমরা অনেক আগে আমাদের এই আর্থ থেকে এক্সটিংক্ট করে যাব? আমাদের অতি বুদ্ধি, অতি সচেতনতা হয়তো আমাদেরকে এক্সটিংক্ট করে দেবে। হয়তো কেউ একদিন এমন হবে, তারপরে আবার একটা নতুন কোনো স্পিসিস আসবে, তাদের মধ্যে এই স্টাডি আসবে, তাদের মধ্যে হয়তো তখন বলবে এই যে হিউম্যান নামে একটা পপুলেশন ছিল, তারা অল্প দিনের জন্য এই আর্থে এসেছিল, তারা খুব তাড়াতাড়ি নিজেদেরই দোষে আর্থটাকে নষ্ট করে দিয়ে তারা এই আর্থ থেকে বিদায় নিয়েছে, এক্সটিংক্ট করে গেছে। এটা কি আমরা চাই? এরকম ভবিষ্যৎ কি দেখতে চাই? আমরা তো চাই না। আমরা আমাদের এভলিউশনারি পাথওয়েতে খুব অল্প দিন এসেছি, এই অল্প দিন আরো অনেক দিন চলি। হিউম্যান বিংকে আরো অনেক কাজ করতে হবে, আমরা অনেক ডেভেলপ করব, আমরা আমাদের টিকিয়ে রাখবো। ব্যাকটেরিয়া নিজেদেরকে যদি এতদিন টিকিয়ে রাখতে পারে, ভাইরাস যদি নিজেদেরকে এতদিন টিকিয়ে রাখতে পারে, কেন আমরা পারবো না? আমাদের মধ্যেও কিছু পজিটিভ চেঞ্জ, আমাদের নেচারকে আমাদের ফেভারে নিয়ে চলতে হবে সবসময়। নেচার তুমিও চলো, আমিও চলি, নেচারকে আমার ফেভারে নিতে হবে। আমি নেচারের থেকে উপরে উঠতে গিয়ে নেচারকে আমি ধ্বংস করে দিয়ে, নেচার তখন আমাকে এমন কায়দায় মেরে দেবে নানা ন্যাচারাল ক্যালামিটিস দিয়ে, আমার আর সুযোগ হবে না বেঁচে থাকবার। তাই আমরা কসমিক ভাগ্যের উপরে তো একটা নির্ভর করে থাকতেই হবে আমাদের এক্সিস্টেন্স, সঙ্গে আমরা যেন নিজেরা আমাদের এই পরিবেশকে নষ্ট না করি। এটাও কিন্তু একটা আমাদের এই এভলিউশন থেকে একটা লার্নিং প্রসেস। তাহলে চলো যে এভিডেন্সগুলো নিয়ে পড়বো তার একটা ওভারভিউ তোমাদের সামনে দিয়ে দিচ্ছি। The following evolutionary relationship we find all organisms have common ancestor. The more common ancestor, the more closely they are related. কিছুক্ষণ আগে তোমাদের আমি যে কাকের উদাহরণটা দিয়েছি, দুটো কাক আজকে ডিফার করেছে, কিন্তু আমাদের রিলেশনটা দুটো কাকের মধ্যে আছে ইজিলি বলা যেতে পারে, কারণ কিছুদিন আগের কাকগুলো এক ছিল, আজকে তাদের মধ্যে কিন্তু খুব ভ্যারাইটি আসেনি। কিন্তু যত বেশি সিমিলারিটি থাকবে তত বেশি আমরা ক্লোজলি রিলেটেড, যত বেশি ডিসিমিলার হবে রিলেটেড, বাট আমরা অনেক দূরে তাদের রিলেশনটাকে ফেলে এসেছি, ছড়িয়ে এসেছি। আজকে যদি কেউ আমাকে বলে একটা মাছের সঙ্গে কি আমার রিলেশন আছে, আমি বলবো না, নেই। না, মাছের সঙ্গে কিছু কিছু মিল যেটা পাবো সেটাই তো প্রমাণ নেব। ওই মিলগুলো বা ওই সিমিলারিটিগুলো আমরা খোঁজার চেষ্টা করব, যেটা দিয়ে বুঝবো হ্যাঁ মাছও আমার রিলেটেড। কিন্তু মাছ রিলেটেড হয়ে আজকে এত ডিফার করে গেছে কেন?
কারণ আমার মধ্যে অনেক ভ্যারাইটি চলে এসছে, ফলে আমি অনেক দূর চলে এসেছি আমার ইভলিউশনারি পাথওয়েতে। মানে মাছের তুলনায় আমার যে অর্গানিজমটা যেভাবে এসছে বানর হয়ে বা অন্যান্য কিছু কনভার্সনের মাধ্যমে আমরা অনেক বেশি ডিফার করে গেছি, তাই আমাদের অনেক লেস আমরা রিলেশনটা একটু কম আছে। কিন্তু কাছাকাছি থাকলে আমার মানুষের সঙ্গে একটা মাছ, আবার মানুষের সঙ্গে একটা শিম্পাঞ্জি, তা আমরা শিম্পাঞ্জির সঙ্গে অনেক কিছুতে মিল পাই বলে শিম্পাঞ্জির থেকে আমরা খুব অল্প দিন হলো আমরা আলাদা হয়েছি, কিন্তু মাছের সঙ্গে আমরা ডিফার করে গেছি বহুদিন আগে। ঠিক আছে, এইভাবে করে আমরা এভিডেন্স, কি কি এভিডেন্সগুলো আমরা পাবো সেগুলো দেখব। যে এভিডেন্সগুলো আমাদের পড়তে হবে সেগুলো ওয়ান বাই ওয়ান তোমাদের বলে যাচ্ছি। এভিডেন্স ফ্রম মরফোলজি অ্যান্ড অ্যানাটমি, এটা বাংলায় বলে দিই, আমাদের সমসংস্থ অঙ্গ। তোমরা পড়েছিল জুনিয়র ক্লাসে, আবার একবার স্মরণ করে দিলাম। কিন্তু এখন থেকে সমসংস্থ অঙ্গের প্রমাণকে আমরা ইংলিশে বলা হবে মরফোলজি অ্যান্ড অ্যানাটমি। মরফোলজি অ্যান্ড অ্যানাটমি বারবার বলি, ক্লাস আমি 11 থেকে বলে আসি। মরফোলজি মিন্স আউটার স্ট্রাকচার, বাইরে থেকে দেখা স্ট্রাকচার। অ্যানাটমি মিন্স ইন্টারনাল স্ট্রাকচার, আমার ভেতরকার বোন বা আদার স্ট্রাকচারস। অর্থাৎ এই দুটোর মধ্যে আমাদের মিল খুঁজিয়ে দিয়ে প্রমাণ দিতে হবে যে অর্গানিজমরা যারা আছে এই পৃথিবীর বুকে তারা কেউ না কোনোভাবে রিলেটেড, কেউ ক্লোজলি রিলেটেড, কেউ ফার ওয়ে রিলেটেড, বাট রিলেশন আছে, এটা প্রুভ করব। নেক্সটে এভিডেন্স ফ্রম ফসিল। সবচেয়ে বড় ফসিল এভিডেন্সই তো আমাদের কাছে ইম্পর্টেন্ট, যে ফসিল আমাদেরকে অনেক প্রমাণ দেবে এবং দেয়। আজকে সব থেকে বড় প্রমাণ প্যালিওন্টোলজিক্যাল প্রুফ, ফসিল দিয়ে প্রুফ করব যে আমাদের মধ্যে যে অর্গানিজমদের আমরা দেখছি, আজকের দিনে দাঁড়িয়ে দেখছি, এবং তাদের সঙ্গে রিলেশনগুলো দেখে বুঝবো, ফসিল দিয়ে বুঝবো আমরা যে আমরা রিলেটেড। অর্গানিজমরা নিজেদের সঙ্গে রিলেশন করেছে, নিজেদের মধ্যে রিলেশন আছে, দেখতে যতই ডিফার করি, কিন্তু আমরা কমন অ্যানসেস্টার থেকে এসেছি। ঠিক আছে, কমন অ্যানসেস্টার থেকে এসেছি, খুব ইম্পর্টেন্ট। এভিডেন্স ফ্রম দ্য এক্সাম্পল অফ, খুব ইম্পর্টেন্ট এটা, ইংল্যান্ড 1850-তে পাওয়া যায় অন পপুলেশন অফ হোয়াইট উইংড অ্যান্ড ডার্ক উইংড মথ, যেগুলোকে আমরা বলবো পেপার মথ। আমরা দেখব এর এক্সাম্পল দেখব, এক্সেলেন্ট। এটা কিন্তু অনেক সময় এক্সামে দিয়ে দিতে পারে, বোর্ড এক্সামে, এটা তোমাদের পুরো সিলেবাসে আছে, বাট এটা কমপ্লিটলি একটা নিউ টাইপ অফ এভিডেন্স। দারুণ দারুণ লাগবে এভিডেন্সটা তোমাদের, সঙ্গে থাকো, আশা করি আছো সবসময়। এভিডেন্স অফ রেজিস্ট্যান্ট ভ্যারাইটি অফ মেনি অর্গানিজম। অনেক অর্গানিজমের আমরা রেজিস্ট্যান্ট ভ্যারাইটি তৈরি হয়। যে আজকের দিনে তোমাদের একটা ছোট্ট ক্লু দিয়ে দিই, যে ব্যাকটেরিয়াদের কেন এতদিন ধরে তারা, যখন থেকে আমাদের আর্থের লাইফ ফর্মেশন শুরু হয়েছিল তখন থেকে যে ব্যাকটেরিয়ার এভলিউশন হচ্ছিল, সে ব্যাকটেরিয়া আজও এত রকম ন্যাচারাল ক্যালামিটির মধ্যেও টিকে রয়েছে পৃথিবীতে। কারণ তাদের মধ্যে একটা স্পেশাল ক্যারেক্টারিস্টিক্স গ্রো করে যায়, বিকজ দে ক্যান রেজিস্ট এগেইনস্ট দ্য সারাউন্ডিং এনভায়রনমেন্ট, এগেইনস্ট দ্য নেচার। যার যত বেশি রেজিস্ট্যান্ট হয়ে যাবে সে তত বেশি নেচারে টিকে থাকবে। আজকে যদি আমরা খুব কুইকলি এই রেজিস্ট্যান্টগুলো গ্যাদার করতে পারি, কুইকলি যদি অ্যাডাপ্টেড করে নিতে পারি আমাদের সারাউন্ডিংয়ের সঙ্গে, তাহলে আমরাও কিন্তু বলতে পারি ফিউচার আমাদের খুব সিকিওর, আমরা ভালোভাবে এই আর্থে টিকে থাকতে পারবো এবং নেচারের সঙ্গে করে যদি আমরা চলি। তাহলে এই মেজর 4 এভিডেন্স আমাদের পড়তে হবে। এছাড়া কিছু এভিডেন্স আছে, সেগুলো আমরা মরফোলজির মধ্যে পড়বো, অ্যানাটমির মধ্যে আরো কিছু সাব এক্সাম্পল আছে, সেগুলো নিয়ে যাব। এছাড়া আমরা মিমিক্রির একটা উদাহরণ পেতে পারি, যেগুলো আমরা পরবর্তীকালে সিলেবাসে দেওয়া নেই, কিন্তু এর আগের সিলেবাসে দেওয়া ছিল। যে মিমিক্রি মানে পরিবেশের সঙ্গে নকল করা, পরিবেশের যে নেচারগুলো তাকে পরিবেশ থেকে এক্সটিং করে দেয়, তাকে নাম্বারটা কমিয়ে দেয়, তখন সেই পরিবেশের সঙ্গে যদি সে খাপ খাইয়ে নিতে পারে, নকল করে থাকতে পারে, কপি করে থাকতে পারে নেচারকে, তাহলে তারা খুব ভালোভাবে, এটাকে মিমিক্রি বলা হয়। মিমিক্রি বেশি দিন তোমাদের বলা হয় না, কারণ সিলেবাসে আগে ছিল, এখন দেওয়া হয় না। যে একটা খুব মথ আছে, মথটা খুব প্যালাটেবল খাবার, কাদের কাছে একটা পাখি আছে, পাখিরা মথগুলোকে খেয়ে নেয়, কিন্তু সেই মথটা যদি নিজেকে সে কোনো একটা পয়জনাস অর্গানিজমের
কালারকে দিয়ে ভাইব্রেন্ট কালার তার মধ্যে গ্রো করে নিতে পারে, তাহলে এটাও একটা ওয়ান কাইন্ড অফ মিমিক্রি, যে তার মধ্যে সে তার এক্সিস্টেন্সটাকে আরো বেশি এনশিওর করে ফেলল। অনেকে দেখবে যে গাছের পাতার সঙ্গে তাদের বডি কালারটাকে মিলিয়ে দেয়, ক্যামলিয়ন আছে, এটা একটা ইম্পর্টেন্ট মিমিক্রি, নকল করছে। মিমিক মানে নকল, কাকে? নেচারকে নকল করছে। লিফ একটা নেচার, অর্থাৎ লিফের সঙ্গে সে অদ্ভুতভাবে মিলে গেছে, এই মিমিক্রি দিয়েও তার এভলিউশনটা করছে। এভিডেন্স, এটা মিমিক্রি একটা এভিডেন্স। অনেকগুলো দেখবে স্টিক ইনসেক্ট আছে, দেখতে একদম মরা কাঠের ডালের মতো। কেন কাঠের ডালের মতো সে হলো? কি দরকার ছিল হবার? একটাই দরকার, তাকে সে নেচারের কোনো একটা, যেটার প্রতি কোনো অর্গানিজম টার্গেট করে না, তার একটা নিজের টেন্ডেন্সিটাকে সে মিমিক করেছে, নকল করেছে, এবং তার ফলে অন্যান্য কোনো অর্গানিজমরা তাকে ধরতে পারছে না, ফলে তার এক্সিস্টেন্সটা আরো বেশি মানে স্ট্রং হচ্ছে। পাতার রঙের সঙ্গে পাতার রঙের একটা পোকার রং যদি মিলে যায়, তাহলে অন্য পোকারা দেখতে পাবে না। এটাও মিমিক্রি, ক্যামোফ্লাজ। আজকে দেখবে আমাদের জলপাই রঙের যে আমাদের সেনাবাহিনী পরে, ওইটাও কিন্তু একটা ক্যামোফ্লাজ, কারণ জঙ্গলের ওই যে ছায়া, আলো আধারি বলা হয় এটাকে, শেড অ্যান্ড লাইট, সেটা যদি এসে পড়লে দূরের থেকে যদি তারা চলতে থাকে, তারা মনে করে একটা জঙ্গলের মধ্যে লুকিয়ে টুকিয়ে যায়, চোখের সঙ্গে একটা মিলে যায়। তার জন্য আমাদের মিলিটারির যে ড্রেসগুলো এরকম ক্যামোফ্লাজের ড্রেস, যাতে করে তাদের অ্যাটাক করতে না পারে আমাদের শত্রুপক্ষ। এগুলো মিমিক্রি, এগুলো ক্যামোফ্লাজ, এগুলো কিন্তু এভলিউশনের কিছু এভিডেন্স। তোমাদের এমনি বলে রাখলাম, এগুলো সিলেবাসে নেই, কিন্তু অল্প করে যদি বলে রাখি, তাহলে এই মিমিক্রির মাধ্যমে অর্গানিজম নেচারকে ফাইট করবার ক্ষমতা নেয়, এবং নেচারকে টিকে থাকবার জন্য, নেচারে ইভলিউশন হবার জন্য তারা অনেক কিছু হাতকান্ডা বা অনেক কৌশল বা অনেক ট্রিক তারা নিয়ে নেয়। তাহলে আমরা নেক্সট পার্টগুলো ওয়ান বাই ওয়ান ডিসকাস করি। এই টপিকটা কিন্তু মনে রেখো, এই স্লাইডটা খুব ইম্পর্টেন্ট, আগেরটা যেটা গেল, এই স্লাইডের উপরে ভিত্তি করে আমরা অনেকগুলো ক্লাস একের পরে করে যাব। এভিডেন্স ফ্রম মরফোলজি অ্যান্ড অ্যানাটমি। আমি বলেছি এই ক্লাসে কিন্তু অনেক গল্প হবে, বোঝার জন্য, বুঝতে গেলে এগুলো অল্প অল্প করে দরকার হয়। প্রথমে আমরা দেখব যে মরফোলজি এবং অ্যানাটমিক্যাল কিছু রিলেশনশিপ। মরফোলজি মানে বাইরে থেকে, অ্যানাটমি মানে ভিতরের স্ট্রাকচার। বলবো হোমোলোগাস অর্গান অ্যান্ড অ্যানালোগাস অর্গান। বাংলায় বলে সমসংস্থ অঙ্গ, হোমোলগি, আর অ্যানালগি হচ্ছে সমবৃত্তীয় অঙ্গ। অ্যানালগি বাংলাটা বলে নিলাম, যারা ইংলিশ মিডিয়ামে তাদের তো বেশিরভাগই আমি ইংলিশ বলবো। হোমোলোগাস অর্গান ব্যাপারটা কি, আগে তোমরা জুনিয়র ক্লাসে কেউ পড়ে ফেলতে পারো, একবার আমি আরেকবার রিকালেক্ট করিয়ে দিচ্ছি। যেমন আমরা অনেকগুলো অর্গানিজম আমরা এখানে তাদের অ্যানাটমি দেখতে পাচ্ছি। অ্যানাটমি মানে ইন্টারনাল স্ট্রাকচার দেখছি। ইন্টারনাল স্ট্রাকচার কি? এখানে প্রত্যেকের ফোর লিম্ব, বা আমাদের যে দুটো হাত আছে এটা ফোর লিম্ব, আর দুটো পাকে বলা হয় হাইন্ড লিম্ব। এইগুলোকে আমরা শুধু ফোর লিম্বগুলোকে কম্পেয়ার করব ডিফারেন্ট অর্গানিজমকে। আজকের দিনের দাঁড়িয়ে আমরা পুরোনো দিনের আবার যাবার দরকার নেই, আমাদের রিসেন্ট এক্সাম্পলগুলি নিলে হয়ে যাবে। কি কি নেব? অর্গান উইথ কমন অরিজিন অ্যান্ড স্ট্রাকচার বাট ডিফারেন্ট ফাংশন। কাকে বলা হয় হোমোলোগাস অর্গান? অর্গানস উইথ কমন অরিজিন, একটা নির্দিষ্ট জায়গা থেকে উৎপত্তি লাভ করেছে, অ্যান্ড স্ট্রাকচার বাট ডিফারেন্ট ফাংশন, কাজগুলো আলাদা, ফাংশনস আর ডিফারেন্ট। এটা খুব ইম্পর্টেন্ট, যেটাকে বলে হোমোলোগাস অর্গান। এটা কিন্তু হাই ইম্পর্টেন্ট, আবার বলছে হাইলি ইম্পর্টেন্ট। সবকটাই এখন যা যা বলে যাব পুরো এক্সাম ওরিয়েন্টেড জিনিস বলবো। এক্সাম্পল, ফোর লিম্বস অফ অ্যাম্ফিবিয়ান্স, ফোর লিম্বস অফ রেপটাইলস, ফোর লিম্বস অফ বার্ডস, ফোর লিম্বস অফ ম্যামালস। এক এক করে আসছি। আমরা যে কোনো যদি ফোর লিম্ব, অ্যাম্ফিবিয়ান বলতে কোনো একটা টোডের ফোর লিম্ব নিতে পারি, রেপটাইল বলতে একটা ক্রোকোডাইলের নিতে পারি ফোর লিম্ব, বার্ডের তো ফোর লিম্ব মানে তার উইংস, আর ম্যামালের ক্ষেত্রে আমরা আমাদের হিউম্যানের হাত নিতে পারি। প্রত্যেকটা যদি নিই, ধরো এখানে একটা নিয়ে নেওয়া হয়েছে ফোর লিম্ব, এটা একটা ফোর লিম্ব, এটা ফোর লিম্ব, এটা ফোর লিম্ব, ফোর লিম্ব, এবং এদের স্ট্রাকচারালি দে আর সেম। কেন? দেখবে আমরা এরপরে একটু চলে আসি, জায়গাটাকে দেখো কি বলা হয়। হিউমেরাস, এই যে আপার পার্টটা দেখছো এটাকে বলে হিউমেরাস। এটা
এই যে হিউমেরাস গুলো দেখছো, প্রত্যেকটা অর্গানিজমের হিউমেরাস আছে, অর্থাৎ স্ট্রাকচারস আর সেম। এর হিউমেরাসটা অনেক বড়, বাট স্ট্রাকচার ইজ সেম। এবং তারপরে আছে রেডিয়াস আলনা, যে দুটো স্মল বোন দেখছো, প্রত্যেকের দুটো করে স্মল বোন আছে। রেডিয়াস আলনা, হিউম্যান হ্যান্ডের এটা রেডিয়াস আলনা, রেডিয়াস আলনা, এবং এদেরও রেডিয়াস আলনা। যে কোনো হর্সের 4 লিম নিতে পারি, আমরা ব্যাটের 4 লিম নিতে পারি, ব্যাট মানে বাদুর, চামচিকে, হিউম্যানের 4 লিম, বার্ডের 4 লিম, সব কটার 4 লিমে এই সেম স্ট্রাকচার দেখব, কিন্তু এদের ফাংশন প্রত্যেকটা ডিফারেন্ট, ফাংশন ডিফারেন্ট। মানুষ হাত দিয়ে লেখে খায়, ঘোড়া তার সামনের হাত দিয়ে দৌড়োয়, মানে হাত মানে পাটা দিয়ে দৌড়োয়, যেটাকে হাত তো বলি না, পাই বলি তখন ওদেরকে। বা বার্ড তার সামনের যে পাটা বা সামনের যে 4 লিম, 4 মানে সামনের, হ্যাঁ 4 লিম, সেটা দিয়ে সে ফ্লাই করে, ফাংশনটা আলাদা। আবার যদি সেটা সিল একটা মাছ হয়, ফিশ যেটা আমাদের ওশানে বা ওয়াটারে থাকে, সে সেটা দিয়ে সুইমিং করে, ফাংশনগুলো কিন্তু ফ্লাইং, সুইমিং, ওয়াকিং, এগুলো ডিফারেন্ট ফাংশন। বাট দের ইন্টারনাল স্ট্রাকচারস যেটা দেখাচ্ছি, কার্পাল, মেটাকার্পাল, ফ্যালাঞ্জেসিস, এখানে অনেকগুলো বোন আছে, তোমরা এই বোনগুলোর নাম আমি বলে রাখলাম, কার্পাল, মেটাকার্পাল, ফ্যালাঞ্জেস। ফ্যালাঞ্জেস মানে আঙ্গুল। কার্পাল, মেটাকার্পাল কোনটাকে বলা হয়? এটাকে বলা হয় কার্পাল, মেটাকার্পাল, হ্যাঁ, তার উপরে থাকে মেটাকার্পাল। এখানে কবজি থাকে, রিস্ট, ছোট 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 আমাদের বোন থাকে, এগুলো সব থাকে, এগুলো সব কয়টা, এই যে যেখানে যেখানে আমি হোয়াইট কালার দিয়ে দেখাচ্ছি, কার্পাল, মেটাকার্পাল, ফ্যালাঞ্জেস, পায়ের মধ্যে ওটা টার্সাল, মেটাটার্সাল বলা হয়, সেম, সব কটাতে সেম। এবং খুব ইম্পর্টেন্ট যে টপিকটা এখন তোমাদের বলবো, আমি রেড কালার দিয়ে বলে দিচ্ছি, এই ঘটনাটাকে বলা হয় ডাইভার্জেন্ট এভলিউশন। সো হোয়াট ইজ ডাইভার্জেন্ট এভলিউশন? আমরা বলবো অরিজিন ইজ সেম বাট পারপাস ইজ ডিফারেন্ট। এটাকে আমরা এখানে ছোট্ট একটা এই যে গ্রাফিক্যাল প্রেজেন্টেশন দেখছো, এইভাবে তোমরা দেখাবে, অবশ্যই দেখাবে। একটা পয়েন্ট থেকে অরিজিনেট করছে এবং চারিদিকে ডিফারেন্ট ফাংশনে তারা ছড়িয়ে পড়ছে। তাহলে এই অরিজিনগুলো ডিসেন্ট উইথ মডিফিকেশন অর কমন অ্যানসেস্টারকে নির্দেশ করে এভলিউশনে। এরা কমন অ্যানসেস্টারে না থাকলে কেন তাদের ইন্টারনাল স্ট্রাকচার সেম হবে? কোনোদিন তো সেম জায়গায় ছিল, কিন্তু ডিউ টু দ্য এনভায়রনমেন্ট, ডিউ টু দ্য হ্যাবিটেট, ডিউ টু দ্য নেচার, ডিউ টু দেয়ার প্লেস অফ স্টেইং, তার এবং নেচারের সঙ্গে অ্যাডাপ্ট করতে গিয়ে তারা ফাংশনগুলোকে ডিফার করে নিয়েছে। হোমোলোগাস অর্গান, এটা অ্যানিমেলের খুব কমন এক্সাম্পল। দিস ইজ কল্ড ডাইভার্জেন্ট এভলিউশন, ডাইভার্ট হয়ে যাওয়া, কমন একটা পয়েন্ট থেকে চারিদিকে ছড়িয়ে পড়ছে, ডাইভার্জেন্ট এভলিউশন, খুব ইম্পর্টেন্ট। ঠিক আছে, আমরা ছড়িয়ে যাওয়া, ঠিক আছে, এইটা খুব ইম্পর্টেন্ট, এই ড্রয়িংটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। এবার একটা প্ল্যান্টের এক্সাম্পল তোমাদের বলে দিই। অ্যানিমেলের এক্সাম্পলগুলো তো আমরা বললামই, এগুলো খুব কমন, বাট প্ল্যান্টের এক্সাম্পল আজকাল অনেক পরীক্ষায় দিয়ে দেয়। তোমরা অ্যানিমেল তো পড়েছো, প্ল্যান্ট একটা দিয়ে দিই দেখি তো। দেখো এখানে দুটো প্ল্যান্ট দেখতে পাচ্ছ, একটা বোগেনভেলিয়া এবং আরেকটা প্ল্যান্ট হচ্ছে কিউকারবিটা, শসা গাছ। এবং দুটোর মধ্যে একটা কমন জিনিস দেখছো, তার নাম দেখো, এদের যে নোড আছে, ইন্টারনোড নয়, নোড, নোড থেকে স্প্রিং এর মতো দেখতে একটা স্ট্রাকচার বেরিয়েছে, তাদের বলে টেন্ড্রিল, বাংলায় বলে আকর্ষ। এবার ওই বোগেনভিলিয়া গাছে ওই একই নোড থেকে স্মল একটা প্রজেকশন বেরিয়েছে, তাকে বলে থর্ন বা কাঁটা। দুটো ফাংশন ক্লিয়ারলি আলাদা। কাঁটা দিয়ে একটা যে বোগেনভিলিয়া প্ল্যান্ট, সেটা তার ডিফেন্স করে, কিন্তু আবার এই যে থর্নটায় দুটো জিনিসকে আমরা ধরলাম আগে, থর্নটা কি তার ডিফেন্সে কাজে লাগে নাকি তাকে ক্লাইম্বিং এ কাজে লাগে? দুটো ডিফারেন্ট ফাংশন হয়ে গেল, একটা ফাংশন ডিফেন্স আর একটা ফাংশন ক্লাইম্বিং। ক্লাইম্বিং, ডিফেন্স, ক্লাইম্বিং, দুটো ডিফারেন্ট ফাংশন। এবং তারপরে যদি স্ট্রাকচারটাকে আমরা ব্যাক ক্যালকুলেশনে দেখি, এদেরকে যদি মাইক্রোস্কোপে স্টাডি করি, ভালো করে দেখা যায় their origin is same, origin point is same. It is also a divergent evolution, it is also example of homologous organ in plants, very important। এরকম অনেকগুলো, এটা বড় সোজা,
তোমাকে যখন দুটো উদাহরণ দিয়ে দেওয়া যাবে, বাংলায় আছে ঝুমকোলতার আকর্ষ এরকম দিয়ে দেয়, অথবা কাঁটা, বেলের কাঁটা, এই দুটো জিনিস তোমাকে দিয়ে দিল, তুমি কি দেখলে মাথায় চিন্তা করবে, আচ্ছা বেলের কাঁটা দিয়ে ঝুমকোলতার আকর্ষ, আকর্ষ মানে টেন্ডিল, পেঁচিয়ে যায়, ওই টেন্ডিলটা দিকে করে গাছ উপর দিয়ে ওঠে, আর তো কোনো ফাংশন হতে পারে না। আবার যখন ক্যাকটাসের ছোট ছোট কাঁটাগুলো বলবে, এটা দিয়ে কি ও কি উপরে ওঠে না, ওর তো ফাংশনটা আলাদা, সেটা তার কিছুটা প্রোটেকশন, কিছুটা তাকে ওয়াটার রিটেনশন, সেগুলো লিফের কনভার্টেড রূপ। তাহলে এই দুটো অর্গানের ফাংশন কমপ্লিটলি ডিফারেন্ট। যেই ফাংশনটা ডিফারেন্ট তুমি বুঝে গেলে, তাহলে অবভিয়াসলি তুমি এটা ধরেই নেবে সেটা অরিজিন নিশ্চয়ই সেম আছে। তোমার আনসারটা তখন কিন্তু ইজিলি তুমি দিয়ে দিতে পারবে, ইটস এ আনসার অফ ডাইভারজেন্ট এভলিউশন। ফাংশনটা দেখলে, আগে ফাংশনটা লক্ষ্য, ডিফারেন্ট ফাংশন তো বাস, অরিজিন মাস্ট বি সেম, অরিজিন মাস্ট হবেই। ফাংশনটা তুমি এটা ফাংশনটা চিন্তা করতে গেলে একটু মনে মনে থিঙ্ক লাগাবে, ফাংশনটার কথা ভাবো, এটা দুটো সেম ফাংশন। আবার যদি বলা হয় একটা কুমড়ো গাছ, তোমরা দেখেছো কুমড়ো গাছের টেন্ড্রিল, আবার একটা কিউকারবিটা গাছের টেন্ড্রিল, এই দুটো টেন্ড্রিল তোমাকে বলে দিল, আরে টেন্ড্রিলের কাজ তো একই, ফাংশন সেম, তখন কিন্তু সেটা হোমোলোগাস হবে না, তখন সেটা অ্যানালোগাস হয়ে যাবে। পরে আসছি অ্যানালোগাস অর্গান নিয়ে। কাজেই ডাইভারজেন্ট এভলিউশন, হোমোলোগাস অর্গান মানে হলো অরিজিন সেম, ফাংশন ডিফারেন্ট। এবার আমরা এভিডেন্স ফ্রম মরফোলজি অ্যান্ড অ্যানাটমিতে অ্যানালোগাস অর্গান, যে কথাটা কিছুক্ষণ আগে বাংলায় বলা হয় সমবৃত্তীয় অঙ্গ। কি ব্যাপার? অর্গানস উইথ হুইচ পারফর্মস সিমিলার ফাংশন বাট হ্যাভ ডিফারেন্ট অরিজিন অ্যান্ড স্ট্রাকচার। যখনই তোমাকে পরীক্ষায় আসবে, তুমি আবারও বলেছি ফাংশনটা লক্ষ্য করবে, কারণ ফাংশনটা ইজিলি বোঝা যায়। ফাংশনটা বুঝতে গেলে আমাদের যেটা কমন সেন্স আছে তাই দিয়ে বোঝা যাবে। ফাংশনটাকে সবার আগে ফাইন্ড করো, তাহলে কি হবে? পারফর্ম সিমিলার ফাংশন, আমি সিমিলার ফাংশনের দিকে আসলাম, বাট কালারটা ডিফার করে দিই, ডিফারেন্ট অরিজিন অ্যান্ড স্ট্রাকচার অলসো। গোটাটা কি বলবে? দে আর কল অ্যানালোগাস অর্গান। আমরা কয়েকটা এক্সাম্পল দেব। উইংস অফ ব্যাট, বার্ড, ইনসেক্ট, প্রত্যেকটার উইংস কিরকম? ব্যাটের উইংস, ইনসেক্টের উইংস অথবা বার্ডের উইংস। উইং এর কাজ কি? উইং এর কাজ কাউকে মারা তা তো নয়, বা প্রোটেকশন না, শুধু ফ্লাইং করা, ফাংশন সেম হয়ে গেল। অবভিয়াসলি যদি ফাংশনটা মাঝখানে তুমি সেম একবার আইডেন্টিফাই করতে পারো, টু গিভ কারেক্ট আনসার এটা কিন্তু গুলিয়ে যায়, তুমি ইজিলি বলে দেবে নিশ্চয়ই তাদের অরিজিনটা ডিফার করে আছে। এইভাবে একটা প্রুফ দেওয়ার চেষ্টা করা হয় অ্যানালোগাস অর্গান দিয়ে। তাহলে এটারই যদি আমরা একটা প্ল্যান্ট এক্সাম্পল ধরি, প্ল্যান্ট এক্সাম্পলটা তোমাদের কাছে আমি কাজাটা বলে দিই। অ্যানালোগাস সিমিলারিটি বিটুইন পোটাটো অ্যান্ড সুইট পোটাটো। আরে দুটোই পোটাটো, দুটোই মধ্যে স্টার্চ নিউট্রিশন আছে। আলুও আমরা খাই, সুইট পটেটো মিষ্টি আলু আমরা খাই, দুটো আলুর কথা বলেছে, তাহলে ফাংশনটা তো ফুড, খাই, দুটোই নিউট্রিশন দিচ্ছে, অন্য কোনো তো ফাংশন হতে পারে না। তাহলে ফাংশন দুটো এক বুঝে নিয়েছি, তাহলে যা তুমি বোঝো না কেন অবভিয়াসলি তাদের অরিজিন ডিফার করবে। হ্যাঁ নিশ্চয়ই, যদি তার ব্যাখ্যা করে দিই তাহলে বুঝতে পারবে। পোটেটো হলো একটা স্টেম, বাট সুইট পটেটো হলো রুট, তাহলে স্টেম রুট, তাদের তো অরিজিন আলাদা হয়ে গেল। স্টেম একটা প্ল্যান্টের আপার পার্টের কথা বলি, রুট আমাদের লোয়ার পার্টে থাকে। রুট আর স্টেম তো কখনো এক হতে পারে না, অরিজিনটা আলাদা হয়ে গেল। কারণ তোমাদের এগুলো কোশ্চেনে আসে, এগুলো গুলিয়ে দিতে পারে। আন্ডারগ্রাউন্ড স্টেম যেটা তোমাদের বললাম, বাট ইট ইজ আন্ডারগ্রাউন্ড রুট, ডিফারেন্ট তাদের অরিজিন বাট ফাংশন সেম। বোথ হ্যাভ, খুব সুন্দর কথা বলা হয়েছে, বোথ হ্যাভ ফুড মেটেরিয়ালস, বোথ হ্যাভ ফুড মেটেরিয়ালস, স্টার্চ, বোথের মধ্যে স্টার্চ আছে, বোথের ফাংশন ফুডের জন্য ব্যবহার করা হয়। তাহলে এইভাবে তোমরা আনসারগুলো করার চেষ্টা করতে হবে। খুব ইম্পর্টেন্ট কিন্তু বোঝালাম এটা, এটা জুনিয়র ক্লাস অ্যাজ ওয়েল অ্যাজ সিনিয়র ক্লাস সকলের জন্য এগুলো খুব খুব ইম্পর্টেন্ট। আর এখান থেকেই খুব গুলিয়ে প্রশ্ন আসে, এভলিউশনের এই পার্টগুলো গুলিয়ে যায়। সবার আগে ফাংশন দেখো, ফাংশন সেম কি ডিফারেন্ট, কারণ ফাংশনটা আইডেন্টিফাই করা সোজা।
বাইরে থেকে দেখতে পাই। ঠিক আছে, এটাকে আমরা অ্যানালোগাস অর্গান বলবো। এটা কিসের স্টাডি? এটা মরফোলজিক্যাল স্টাডি। ঠিক আছে, অ্যানাটমি স্টাডি মানে ভেতর থেকে নয়। অ্যানাটমি স্টাডি করাটার জন্য কিছু যন্ত্রপাতি লাগে। তোমাদের ইনটিউশন, ফাংশনটা বাইরে থেকে দেখা যায় বলে আমি সবসময় ফাংশনটার কথা বারবার মনে রাখবে। ফাংশন যদি একবার বের করে ফেলতে পারো, সিমিলার ফাংশন কি ডিফারেন্ট ফাংশন, তাহলে হোমোলোগাস কি অ্যানালোগাস, কনভার্জেন্ট কি ডাইভার্জেন্ট এভলিউশন বুঝতে পারবে। এবং এখানে কি বলবে, এই চারটাও খুব ইম্পর্টেন্ট বা একই রকম চারিদিক থেকে এসে ফাংশনের জন্য ওরা একটা পয়েন্টে মিলেছে। কেন এরা কেন ফাংশন হয়েছে? কারণ ডিফারেন্ট জায়গা থেকে অর্গানিজমগুলো যখন একটা হ্যাবিটেটে এসছে, সেই হ্যাবিটেটের সঙ্গে তারা মানিয়ে নিতে গিয়ে, সেই হ্যাবিটেটের সঙ্গে তারা চলতে সাকসেস হবার জন্য তারা সকলেই সেম পারপাস ধরে নিয়েছে, কারণ এনভায়রনমেন্টটা সেম পেয়ে গেছে, তার জন্য তাদের ফাংশনটা সেম করতে হয়েছে। এবং এটাকেই বুঝে বলবে অ্যানালোগাস অর্গান বা কনভার্জেন্ট এভলিউশন। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, convergent evolution. Divergent and convergent evolution is very very important for your exam purpose. Next আমরা আরেকটাও মরফোলজি অ্যানাটমির মধ্যে থেকে সেম মরফোলজি অ্যানাটমির একটা ইন্টারনাল স্ট্রাকচার দিয়ে আমরা আসবো মনোটমি। সেটা হচ্ছে কম্পারেটিভ এমব্রায়োলজি অফ অ্যানিম্যালস। আমরা ডিফারেন্ট অ্যানিম্যাল যাদেরকে বাইরে থেকে ডিফারেন্ট দেখি, সেরকম কতগুলো অ্যানিম্যালকে নেব, ল্যাবরেটরিতে যাব। এখানে আর্নেস্ট হেকেল এই যে ওয়েটা দিয়েছিলেন, অন্টোজেনি রিপিটস ফাইলোজেনি, এটা তার নাম ছিল, তার কথা ছিল। তিনি বলেছিলেন যে যত ক্লোজার অর্গানিজম হয় তাদের মধ্যে সিমিলারিটি মোর, যত ডিফারেন্ট হবে সিমিলারিটি ডিফারেন্ট। কিন্তু এমব্রিওলজিক্যাল ওয়েতে যদি এমব্রায়ো স্টাডি করি, দেখব অল দ্য এমব্রায়োস আর অলমোস্ট লুক অ্যালাইক। আমরা দারুণ এক্সেলেন্ট উদাহরণ এখানে দিয়ে দিচ্ছি। আমরা সবার প্রথমে ফিশ পেয়েছি, তারপরে স্যালামেন্ডার। এই অর্গানিজমটা চেনো, অনেকটা গিরগিটির মতো দেখতে। এরপরে আমরা ডিফারেন্ট টাইপ অফ অর্গানিজম, ফিশ, কাউ, র্যাবিট, হিউম্যান, অনেক অনেক অর্গানিজম আমরা বাইরে থেকে দেখে এগুলোকে, এদিকে টর্টোয়েস, এই যে নিচেরটা টর্টোয়েস, এখানে চিক, মুরগি, এগুলো দেখতে পারি। স্যালামেন্ডারটাও অ্যাডাল্ট হলে এরকম দেখতে হয়, ফিশ এরকম টেল বেরিয়ে পড়ে, এগুলো সব আমরা দেখতে পাই। এদেরকে দেখো, প্রত্যেকটা এমব্রিওর বাইরে থেকে যে স্ট্রাকচার তারা যখন ফাইনালি হয়ে গেল, তারা কিন্তু ডিফারেন্ট ডিফারেন্ট স্ট্রাকচার। হিউম্যান বিং এর টেল নেই, এদিকে আবার পিগের টেইল আছে, কাউয়ের টেইল আছে, প্রত্যেকের পোস্টানাল টেইলটা আছে, বাট হিউম্যানের নো টেল, নো টেল, কিছু টেল নেই, টেলটা নেই। কিন্তু প্রত্যেকটা অর্গানিজমের তুমি একদম ইনিশিয়াল স্ট্রাকচার দেখো, এমব্রিও দেখো, দিজ আর অল দ্য এমব্রিওস আর অলমোস্ট লুক অ্যালাইক, কমা শেপড। এবং তার মধ্যে এই যে ছোট্ট পার্টটা দেখছো, কতগুলো ফোল্ডেড স্কিনের মতো দেখা যাচ্ছে, সব কটার আছে। এই ফোল্ডেড স্কিনগুলো এখানে, এদেরকে বলা হয় ফ্যারিঞ্জিয়াল গিল স্লিট। প্রত্যেকেরই ফ্যারিঞ্জিয়াল গিল স্লিট এক্সিস্ট করে। হিউম্যানের ক্ষেত্রে থাইরয়েড, থাইমাস এই সমস্ত গ্ল্যান্ডে কনভার্ট করে যায় ফ্যারিঞ্জিয়াল গিল স্লিট। গিল স্লিট মানে ফুটো, ছিদ্র, গিল নয় কিন্তু, ফ্যারিঞ্জিয়াল গিল স্লিট। অনেকে গিল বলতে পারে, গিলও একটা পার্ট। মাছের ক্ষেত্রে গিলটা দেখা যায়, টোডের ক্ষেত্রে গিলটা তাদের অ্যাকোয়াটিক লাইফে থাকে, কিন্তু হিউম্যান বিং এর গিল থাকে না, গিল সরে যায়। ওই গিল পার্টটা, ফ্যারিঞ্জিয়াল গিল স্লিট পার্টটা থাইরয়েড, প্যারাথাইরয়েড গ্ল্যান্ডে কনভার্ট করে যায়। লাংস কিন্তু ডিফারেন্ট জায়গা থেকে এসছে, লাংসের কথা এখানে ওই গিলের সঙ্গে মেলাতে পারবে না। দো লাংস অ্যান্ড গিলের ফাংশন অলমোস্ট অক্সিজেন, কার্বন ডাইঅক্সাইড এক্সচেঞ্জ করা, সেটা আলাদা। পোস্ট অ্যানাল টেল, প্রত্যেকের পোস্ট অ্যানাল টেল আছে, ইভেন হিউম্যানেরও আছে, দেখো পোস্ট অ্যানাল টেল। কিন্তু ইন কোর্স অফ ডেভেলপমেন্ট এই পোস্ট অ্যানাল টেল আস্তে 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 নেই হয়ে গিয়ে এখানে নো পোস্ট অ্যানাল টেল। তাহলে এইভাবে যদি কম্পারেটিভ এমব্রায়োকে স্টাডি করি, এমব্রায়ো, এমব্রায়ো মানে জাইগোটের পরে প্রত্যেকটা মায়ের উম্ব বা মায়ের পেটের ভেতরে যে স্ট্রাকচারে থাকে তাকে আমরা বলি এমব্রায়ো। সেই এমব্রায়োটার স্ট্রাকচার কিন্তু একদম এরকম। কেন তারা এক হলো বলো তো? কেন এরকম এক হয়ে গেল? এক হয়ে যাওয়ার কারণটা কি? নিশ্চয়ই এই অর্গানিজমগুলো কোন একটা কমন অ্যানসেস্ট্রি থেকে এসছে। ডারউইন যেটা বলেছিলেন
নিশ্চয়ই অর্গানিজমগুলো, যদিও এটা কিন্তু ডারউইন বলেননি, এটা বলেছেন আর্নেস্ট হ্যাকেল, যদিও এই মতবাদটির মধ্যে অনেক কিছু মতবাদ, অনেক কিছু অপিনিয়ন আছে যেগুলো আমাদের লেটার পার্ট অফ দ্য আমাদের স্টাডিতে বা নলেজে এগুলোকে ডিসকার্ড করা হয়েছে, বাট স্টিল কম্পারেটিভ অ্যানাটমি কিন্তু অনেকটা প্রুফ দেয়। পোস্ট অ্যানাল টেইল, কারো ক্ষেত্রে মায়াটম মাসেল, মাছের ক্ষেত্রে মায়াটম পেশি, সেটা অনেক অর্গানিজমের ক্ষেত্রে মায়াটম মাসেলটা দেখা যায়। কেন দেখা যায়? কেন পোস্ট অ্যানাল টেইল আছে? কেন গিল স্লিটটা সকলেরই আছে? বিকজ অর্গানিজমগুলো নিশ্চয়ই কমন কোনো অ্যানসেস্ট্রি থেকে এসছে। এটি তো ইভলিউশন, ডারউইন যেটা বলে দিয়েছেন, অ্যানসেস্টার কমন হতে হবে, ডিসেন্ট উইথ, মানে তারপরে যখন অ্যাডাল্ট হচ্ছে মডিফাই হয়ে গেছে, ডিসেন্ট উইথ মডিফিকেশন, ডিসেন্ট উইথ মডিফিকেশন, ডিসেন্ট উইথ মডিফিকেশন ডারউইন বলেছিলেন। দিজ আর অলসো এভিডেন্স আমরা এরকম কোনো কমন অরিজিনে ছিলাম, আর্থের ইভলিউশনের সঙ্গে সঙ্গে আমাদের বায়োলজিক্যাল ইভলিউশন হয়েছে, নাকি আমাদের কোনো থার্ড পার্টি থেকে আসা কেউ, অন্য কেউ হঠাৎ করে একটা হিউম্যান বিইং, একটা গরু, একটা ছাগল, একটা পিঁপড়ে এদেরকে তৈরি করেছে? না, গ্র্যাজুয়ালি এটাতে ন্যাচারাল কাজ, ন্যাচারাল সিলেকশন, নেচার করে দিয়েছে। দিজ আর অলসো প্রুফ। এই প্রুফগুলো কিন্তু আমরা দিয়ে অনেক কিছু এই ইভলিউশনকেই বোঝার চেষ্টা করছে, এটা এক্সামে আসে। এভিডেন্স ফ্রম ফসিল, দ্য মোস্ট ইম্পর্টেন্ট একটা স্টাডি এভিডেন্স, এর থেকে বড় এভিডেন্স আর হয় না বায়োলজিতে। লক্ষ লক্ষ টাকা খরচা করা হয় আমাদের গভর্নমেন্ট, এডুকেশন পারপাস, সমস্ত কিছু, বা গোটা ওয়ার্ল্ডের এডুকেশন সোসাইটি যারা আছে তারা এই ফসিলের স্টাডি করতে গেলে হিউজ বিলিয়ন বিলিয়ন ডলার লাগে। সেই ডলারে সবচেয়ে বেশি প্রুফ করা যায়, কারণ ফসিলকে স্টাডি করে এভলিউশনের সবচেয়ে স্ট্রং একেবারে লাইভ টাইপের এক্সাম্পল পাই, কারণ তখন কোনো ভিডিও নেই, ক্যামেরা নেই, কিচ্ছু নেই। কি করে বুঝবো? আমরা আমাদের আর্থের যে ক্রাস্ট, তার মধ্যে গর্ত করে তার বিভিন্ন লেয়ারকে স্টাডি করে, যত আমরা গর্ত নিচে যাব তত ওল্ডার লেয়ার, যত ওপরে উঠব তত নিউয়ার লেয়ার। এবার ওল্ডার লেয়ার এবং নিউয়ার লেয়ারে যে অর্গানিজমগুলোকে পাবো পৃথিবীর বিভিন্ন জায়গায়, তাদেরকে একটা ল্যাবরেটরিতে এনে কম্পেয়ার করলেই বুঝতে পারবো যে কত আমরা মিল পাচ্ছি। তাহলে লং টার্মেও এভলিউশনকে এগুলো সাপোর্ট করে। তোমাদের আরেকটা সাপোর্ট, আমি এভলিউশন এটা পড়ার আগে মনে পড়লো, এটা আমাদের এই সিলেবাসে নেই, কিন্তু বলে দিই, আমরা যদি হার্টকে স্টাডি করি না, একদম আমরা ফসিলে যেতে হবে না, রিসেন্ট আমরা যদি আমার হিউম্যান বিং, একটা বার্ড, একটা টর্টয়েস অথবা ফিশ বা অ্যাম্ফিবিয়া, এদের সবকটার হার্টগুলোকে যদি আমরা পুরো তাদের অ্যানাটমি স্টাডি করি, মরফোলজি অ্যানাটমি, ভিতরের স্ট্রাকচার স্টাডি করলে দেখবো কি জানো, এদের ভিতরে যে হার্টের মধ্যে যে চেম্বার হয় না, এই চেম্বারের নাম্বার। ফিশ হলে অনলি 2 চেম্বার্ড হার্ট, 1 অরিকল 1 ভেন্ট্রিকল। যদি অ্যাম্ফিবিয়া হয় 3 চেম্বার্ড হার্ট, 2 অরিকলস 1 ভেন্ট্রিকল। তাহলে অরিকলটা একটা নতুন এক্সট্রা ক্যারেক্টার অ্যাকুমুলেট করলো, ভাগ করলো। তারপরেই যদি আমরা রেপটাইলকে দেখি, তখন দেখব তাদেরও 3 চেম্বার, কিন্তু নিচের দিকে যে ভেন্ট্রিকলটা থাকে সেখানে আরেকটা নতুন চেম্বার ক্রিয়েট হচ্ছে। এখানে এক্সেপশন আছে ক্রোকোডাইল, এটা বলতে হয় সবসময়। ক্রোকোডাইল তারা রেপটাইল হলো, তারা 4টে তাদের প্রকোষ্ঠ বা তাদের লোব থাকে হার্টের ইনসাইড, 2 অরিকলস অ্যান্ড 2 ভেন্ট্রিকলস। এটা একটা এক্সেপশন, এটা এক্সামে আসে। এছাড়া আছে যদি বার্ড আর হিউম্যানের দেখব, ফুল 4টে চেম্বার, 4 চেম্বার্ড হার্ট, 2 অরিকলস 2 ভেন্ট্রিকলস। কেন এই চেম্বারগুলোর মধ্যে সিমিলারিটি এলো? বিকজ দিস সিমিলারিটি শোজ কমন অরিজিন। অরিজিনটা কমন ছিল, আমরা এক ছিলাম কোনো সময়। চলো এবার চলে আসি এভিডেন্স অফ ফসিল। হোয়াট ইজ ফসিল? ফসিল ইজ দ্য পেট্রিফাইড ফর্ম বা প্রস্তরীভূত অবস্থা, বা পাথরের মধ্যে যে ছাপ, অরিজিনাল অর্গানিজমটা না থাকতে পারে, তার একদম ক্লিয়ার ছাপ। কিরকম? সেডিমেন্টারি রক, তোমরা জানো পাললিক শিলা, পলল মানে লেয়ার দিয়ে যে স্টোনগুলো তৈরি হবে,
সেগুলোকে আমরা বলি পাললিক শিলা বা সেডিমেন্টারি রক। সেডিমেন্ট করেছে, সমুদ্রের নিচের মধ্যে সেডিমেন্ট করেছে, বালির লেয়ার জমা 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 পড়ে পড়ে পাথর হয়ে গেছে। সেখানে যখন জমা হচ্ছিল তখন কোনো একটা অর্গানিজম মরে চেপে বসেছিল বা জ্যান্ত ছিল, মরে গেলেই হয়, তার উপরে আবার বালি পড়তে পড়তে সেটা একদম পুরো এয়ারটাইট চেম্বারের মতো হয়ে আছে। সেখানে গিয়ে যদি আমরা তাদেরকে স্টাডি করি, আজকে এতদিন পরে যদি আমরা মাটি খুঁড়ে, পাথর খুঁড়ে, আর্থের ক্রাস্ট খুঁড়ে আমরা একদম গভীরে পাই, তাদেরকে দিয়ে আমরা স্টাডি করব, তাদের ডিরেক্ট দেখো এই যে পুরো স্কাল দেখছো, দীর্ঘদিন লং টাইম ধরে এই স্কালগুলো ইনট্যাক্ট পাওয়া গেছে। খুব সূক্ষ্ম করে ব্রাশ দিয়ে, তুলি দিয়ে সরিয়ে 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 খুব সাবধানে এরকম ফসিল বের করা হয়। তোমরা কলকাতার যদি মিউজিয়ামে যাও, ঢুকতেই দেখবে একটা বিরাট বড় ডাইনোসরের স্কাল আছে, একদম অরিজিনাল। আমি নিজে গিয়ে দেখেছি, পাথর পাথরের মতো হয়ে গেছে স্কাল। ডাইনোসরদের কেমন শেপ ছিল, কেমন তাদের টিথ ছিল, সব কটা দিয়ে খুব সুন্দর অরিজিনাল স্কাল শো করা আছে। সেই তখন জুরাসিক টাইমে, ট্রায়াসিক টাইমে সেগুলো মাটি থেকে খুঁড়ে পেয়ে গিয়ে আজকে তোমরা নিজে হাতে ধরে দেখতে পাবে কি বড় আকৃতি। যারা মিউজিয়ামে গেছো তারা সবাই দেখেছো, আমি তো নিজে গেছি, অবশ্যই বারবার গেছি। আমি জুলজি পড়ার সময় গেছি, তারপরে ঘুরতে গেছি। এরকম অনেক স্কাল আছে। তার থেকেও পুরনো সবচেয়ে বড় যে একটা ক্লাসিক্যাল এখানে ছবি দেখতে পাচ্ছ, দিস পিকচার ইজ ভেরি নাইস। দেখো এত সুন্দর, এরকম অর্গানিজমকে এখন তোমরা দেখতে পাবে কোথাও? কোথাও কখনো দেখেছো? কোনো ছবিতে, লিভিং বা কোনো কিছুতে? আমরা সাজিয়ে গুজিয়ে অ্যানিমেশন মুভিতে দেখতে পারি। এটাকে 350 মিলিয়ন ইয়ার্স আগে, মিলিয়ন ইয়ার, বিলিয়ন নয়, মিলিয়ন, বিলিয়ন ইয়ার তো আরো আগে। তাহলে এই মিলিয়ন ইয়ার আগে এই যে যখন অ্যানিমেলের অর্গানিজম আসছিল, সেই অ্যানিমেল কবে এক্সটিংক্ট হয়ে গেছে? মাথাটা এতটা বড় ছিল, সমুদ্র নিচে পেছনটা দেখো লেজের মতো, পুরো পাথরের মধ্যে চাপা পড়ে একদম ক্লিন বোঝা যাচ্ছে। খুব ক্লাসিক্যাল এক্সাম্পল। এটা অবভিয়াসলি বুঝতে পারছো একটা আইয়ের মতো চেহারা, খুব সুন্দর ছবি লাগছে না এটা দেখতে? এটাও কিন্তু 350 মিলিয়ন ইয়ার আগে বেরোনো একটা ফসিল, ওল্ড ফসিল, খুব নিচে সেডিমেন্টারি রকে, মাটির কাদার মধ্যে থাকা পুরো একদম ছাপ পাওয়া গেছে। এটা বের করেছেন, ছবি তুলেছেন তোমাদের সামনে, অরিজিনাল পিকচার। এবার এই ফসিলকে স্টাডি করা হয় আমাদের কতগুলো এরাতে ভাগ করে নিয়ে। এবার সায়েন্টিস্টরা এগুলো কতগুলো এরাতে ভাগ করে, আমি কুইক রিভিউ করে দিচ্ছি এটার উপরে, কারণ এটা থেকে খুব বেশি কোশ্চেন আসে না, কিন্তু অনেক সময় একটু লং বা আমাদের নিটের এক্সাম যেগুলো হয়, বা এর আগে, এখন তো শুধু নিট আছে, আমাদের এইমস এক্সামটা এখন হয় না, কিন্তু ওই ধরনের এক্সামে এই কোশ্চেনগুলো আসে, বা বোর্ডেও চলে আসতে পারে। বোর্ড অনেকদিন, বিশেষ করে ইংলিশ মিডিয়ামে এটা দেয় না, বা বাংলা মিডিয়ামের জন্য, বা যারা জুলজি পড়বে ইন ফিউচারে, আমি বলে রাখি তাদের কিন্তু এই চার্টটা মুখস্থ করতে হবে, এই চার্ট ভালো করে শিখতে হবে। দেখো এই চার্টের মধ্যে সায়েন্টিস্টরা আমাদের ডিসকাশনের সুবিধার জন্য যে যে লেয়ারে যে যে অর্গানিজমের স্কাল পাওয়া গেছে, ফসিল পাওয়া গেছে, তার উপরে ভিত্তি করে তারা একটা স্টাডি করে একটা ছক, একটা টেবিল তৈরি করেছেন। টেবিলটা কি? ইয়ন, এরা অ্যান্ড পিরিয়ডে। এর বাংলাগুলো এইভাবেই বলা উচিত, ইয়ন, এরা, পিরিয়ড। ইয়নের মধ্যে আর্কিয়ান, প্রোটারোজোইক অ্যান্ড ফেনেরোজোইক। দিজ আর নট সো ইম্পর্টেন্ট, এগুলো নামগুলো আছে। আর্কিয়ান পিরিয়ড, আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া, এই থেকে আর্কিও শব্দটা, এনিথিং আর্কিয়া মিনস ভেরি ওল্ড, আর্কি ব্যাকটেরিয়া, ভেরি ওল্ডার ব্যাকটেরিয়া, নর্মাল ব্যাকটেরিয়া থেকেও ওল্ড ব্যাকটেরিয়া, তাদের বলা হয় আর্কি ব্যাকটেরিয়া। এবার আছে এরা। এরাগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট। কি করে পড়তে হয়? এটা সবসময় লোয়ার পার্ট থেকে পড়তে হয়। এখানেও আমরা আর্লি, লেট, আর্কিয়ান পিরিয়ড এই ধরনের নামে বলতে পারি, লেট, প্রোটারো, আমরা লেট আর্কিয়ান এরিয়া, ইরা, এগুলো বলতে পারি। কিন্তু তারপরেই যেটা থেকে আমরা মেন ফসিলের স্ট্রাকচারগুলো পেতে শুরু করেছি, কারণ এই আর্কিয়ান এরিয়াতে শুধু ব্যাকটেরিয়া, মোনেরাজ এগুলো ছিল, এদের ফসিল পাওয়া একটু কঠিন, কারণ ওই সময় যখন মাটি খুঁড়তে খুঁড়তে দেখা গেল কোনো ফসিলই নেই। সমস্ত লেয়ারে, পৃথিবীর বিভিন্ন জায়গার, আমেরিকা, ইংল্যান্ড, কিছু ইন্ডিয়া, সমস্ত জায়গায়, আফ্রিকা, যে কোনো জায়গায় ভিতরে খোঁড়া যাচ্ছে, দেখা যাচ্ছে একটা লেয়ার পরে কিচ্ছু পাওয়া যাচ্ছে না। সেগুলোকে সায়েন্টিস্টরা, যেহেতু ওই সময় ব্যাকটেরিয়া ভাইরাসে বেশি ছিল, অর্গানিজম ছিলই না, তাহলে পাওয়া যাবে কোথার থেকে? তাদের ফসিল পাওয়া যাবে কোথার থেকে? ফসিল পাওয়া গেল জেনারেলি যে এরাটা থেকে, সেই এরাটা একটা লং পিরিয়ড, সেটার নাম
প্যালিওজোইক, সেই থেকে ফসিলের স্টাডিকে প্যালিওন্টোলজি বলা হয়। প্যালিওজোইক, তারপরে মেসোজোইক, তারপরে সিনোজোইক। এরা অনলি দিস থ্রি ভেরি স্মল, প্যালিওজোইক, মেসোজোইক, সিনোজোইক। কেন মেসো? এনিথিং বায়োলজিতে মেসো মিনস ইন বিটুইন, নিচের থেকে উপরে পড়তে হয়, আমি বলেছি তোমাদের। কিন্তু যেটা তোমাদের পড়তেই হবে প্যালিওজোইকের আন্ডারে, এটার অনেক ফর্মুলা দেওয়া হয়, সেই ফর্মুলাগুলো দিয়ে তোমরা মুখস্থ করে ফেলতে পারো যে প্যালিওজোইকের আন্ডারে পরপর কতগুলো পিরিয়ড আছে। এটা কিন্তু অনেক সময় ঘুরিয়ে ফিরিয়ে দিয়ে দেয়, 4টে অপশন দিয়ে দিল, 4টে কম্বিনেশন করে করে একটা ধরো, তাতে তোমাকে সিরিয়ালি কি আছে সেই জন্য পড়তে হবে। ওল্ডার টাইম টু অ্যাডভান্স টাইমে পড়তে হয়। ক্যাম্ব্রিয়ান, অর্ডোভিশিয়ান, সিলুরিয়ান, ডিভোনিয়ান, মিসিসিপিয়ান, পেনসিলভেনিয়ান অ্যান্ড পার্মিয়ান, এই যে প্যালিওজোইক এরাতে প্রত্যেকটাতে টাইম লাইনে ভাগ করা আছে, এবং এখানে যে রেড কালার দিয়ে দেখো দেখানো হয়েছে, এবং দেখো তার সঙ্গে একটা ছবি দেখানো আছে। দেখো ক্যাম্ব্রিয়ান, অর্ডোভিশিয়ান, সিলুরিয়ান, ডিভোনিয়ান, মিসিসিপিয়ান, পেনসিলভিয়ান, সব কটা এইটুক পর্যন্ত যতটুক দেখালাম, ইভেন পার্মিয়াম পর্যন্ত। এই পার্মিয়ান এই যে ইয়েলো, সেম ইয়েলো কালার দিয়ে তোমাদের দেখালাম, তাতে এখানে অর্গানিজমগুলোকে তোমরা দেখতে পারবে। এই যে পাশে পাশে ললিগো, সেপিয়া, কারা কখন এসেছিল। আস্তে আস্তে দেখো পার্মিয়ান এজটা যখন আসতে শুরু করলো, তখন একটা বেড়াল বা কিছুটা প্রিমিটিভ ডাইনোসর, একটু রেড কালার দিয়ে দেখাই, দেখো প্রিমিটিভ ডাইনোসরদের মতো কিছুটা অর্গানিজম এখানে দেখতে পাচ্ছি। এখানে দেখো টেরিডোফাইট দেখছি, বুঝতেই পারবে তোমরা টেরিডোফাইট কত পুরনো, এর আগের ডিসকাশনগুলো তো তোমাদের বলেছি। সব থেকে উল্লেখযোগ্য যেটা আমাদের মধ্যে ইন্টারেস্ট ক্রিয়েট করে, তোমার মধ্যে আমারও ভালো লাগে, তার নাম মেসোজোইক। তার 3টে পার্ট, নিচের থেকে পড়ব, ট্রায়াসিক, জুরাসিক, ক্রিটেশিয়াস। আবার বলি, ট্রায়াসিক, জুরাসিক, ক্রিটেশিয়াস। তার মধ্যে জুরাসিক পার্ক নিয়ে, এই যে জুরাসিক, সেইটা নিয়েই জুরাসিক পার্ক বলে যে সিনেমাটা হয়েছিল তোমরা জানো, খুব ইম্পর্টেন্ট। এখানে কোনটা তাহলে ব্লু কালার দিয়ে দেখাই, এই যে নিচের থেকে করব, হ্যাঁ, ট্রায়াসিক, জুরাসিক, ক্রিটেশিয়াস, বাস এই কটা করে দেখো। পুরো ডাইনোসর, একদম ডাইনোসরদের একেবারে স্ট্রং এক্সিস্টেন্স, ডাইনোসরস ডিফারেন্ট কাইন্ড অফ। যে ভিডিওটা তোমাদের দেখিয়েছিলাম সেখানে টিরানোসরাস, ট্রাইসেরাটপস, এরকম অনেক 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 ডিফারেন্ট ডাইনোসরদের তোমরা ছবিতে দেখতে পাও। সেগুলো আজকে তার কোনো অস্তিত্ব নেই, এবং বলা যায়, আমি ভিডিওতেও বলেছিলাম, এখনো বলছি, যে এরা মরে যাওয়াতে, এরা ডিস্ট্রয় হয়ে যাওয়াতে, কিন্তু এই যে আজকে সিনোজোইকে আমরা ভাগ করেছি টার্সিয়ারি অ্যান্ড কোয়াটারনারি, এই যে দুটো নিচের থেকে উপরে পড়ব, এই দুটো ভাগ আমরা ইজিলি পাই। দেখো নিচের দিকে আছে টার্সিয়ারি, উপরের দিকে আছে কোয়াটারনারি, আর উপরে দেখো হিউম্যান বিং, দ্য টপ মোস্ট অর্গানিজম। এখনকার দিনে তুমি, আমি, আমরা সকলে আমরা এই অংশের রিপ্রেজেন্টেশন করছি। এর থেকে উপরে আমরা এখনো জানি না কি হতে পারে, বাট কম্পিউটার সিমুলেশনে আমরা অনেক কিছুই করে দিতে পারি। তার টাইমগুলো এখানে পুরো টাইম লাইনটা এই জায়গায় দেওয়া আছে, তোমরা টাইম লাইনটাকে স্ক্রিনশটে রাখতে পারো, মুখস্থ করতে হবে। এগুলো মুখস্থ করার ডিউটি তোমাদের। দেখো আমার এগুলো মুখস্থ করে তো এখন আর লাভ নেই, আমাকে আর চাকরি দেবার সুযোগও নেই। আমি কি করে আর যা এজ হয়েছে তাতে আর চাকরি টাকরি, নতুন চাকরি পাবো না, কিন্তু করলে করাই যেতে পারতো। তোমাদের এখন পড়িয়ে আমি অনেক অভিজ্ঞতাও নিচ্ছি। তাহলে এই পিরিয়ডগুলো কিন্তু তোমাদের একবার জেনে নিতে হয়। এই যে দেখো একটা ছোট্ট রিপ্রেজেন্টেশন, যে কিরকমভাবে লোয়ার, যত লোয়ারে পাবো, দেখো একদম লোয়ারে শুধু শেল্ড, এখানে শুধু শেল পাচ্ছি, তার মানে পৃথিবীর যে কোনো জায়গায় এই লেয়ারকে দেখবো ওই শেল জাতীয় অর্গানিজম। তারপরে এই যে স্কালগুলো, প্রায় এক টাইপের স্কাল পৃথিবীর বিভিন্ন লেয়ারে পাই, একটা লেয়ারে পেলে হবে না। তারপরে তার উপরে এই যে আধুনিক ঘোড়া টাপে পাবো, একদম উপরের লেয়ারে আমরা আছি। এইভাবে করে আমরা ফসিলকে স্টাডি করতে পারি, এবং এই ফসিলগুলো কত বছরের পুরনো এটার সম্পর্কে তোমাদের একটু ধারণা দিয়ে দিই, ভালো লাগবে। আমরা রেডিও কার্বন ডেটিং বলে একটা টেকনিক আছে, যেই টেকনিকের সাহায্যে যে কোনো কিছু রক, লিভিং অর্গানিজম বা আমাদের আত্মের যাবতীয় কিছু আছে,
সবকিছুর এজ, টেন্টেটিভ এজ, প্রায় অ্যাকুরেটি বলা যায়, আমরা এজ ক্যালকুলেট করে দিতে পারি। সেটাকে বলা হয় রেডিও কার্বন ডেটিং। রেডিও কার্বন ডেটিংটা কিভাবে হয়? তোমাদের মধ্যে অনেকে ইন্টারেস্টেড আছো, এগুলো ফিজিক্সে পড়ানো হয়, তোমরা উঁচু ক্লাসে এগুলোকে নিয়ে স্টাডি করবে। আমি একটু পড়েছি বলে তোমাদের সঙ্গে শেয়ার করে দেব। তার আগে তোমাদের কিছু লেখাগুলো পড়ে নিই। ডিপার দ্য লেয়ার হোয়ার দ্য ফসিল ইজ ফাউন্ড, ওল্ডার ইট ইজ, এটা তত বেশি পুরনো হবে। তোমরা জানো এজ এস্টিমেশন ডিটেক্টিং রেশিওস অফ আইসোটোপস অফ ডিফারেন্ট এলিমেন্টস, বিভিন্ন এলিমেন্টসের আইসোটোপগুলোকে আমরা কম্পেয়ার করে নিয়ে রেডিও কার্বন ডেটিং এর মাধ্যমে অনেক অর্গানিজমের এজ ক্যালকুলেট করতে পারি। আমি এজ ক্যালকুলেশন করার টেকনিকটা সামান্য বলে দিই, তারপরে তোমাদের বাকিগুলো নিয়ে অল্প একটু ডিসকাস করে দেব, কারণ এগুলো পরীক্ষার জন্য না, তোমাদের কিউরিওসিটিকে মেটাবার জন্য। কারণ এভলিউশন একটা পুরোপুরি বিভিন্ন ধরনের এপিসোড ভিত্তিক, গল্প ভিত্তিক ক্লাস, এখানে অনেক বেশি গল্প শুনতে হয়। তাহলে ওভারঅল কিভাবে এসছে, আমরা কোথা থেকে এলাম, এই কথাটা জানতে পারি। প্রত্যেকটা অর্গানিজম, মানুষ, তুমি আমি কথা বলতে পারি। মনে আছে ছোটবেলায় একটা কথা হয়তো বেশিরভাগ ছাত্রছাত্রীরা যারা কৌতূহলী বেশি, তারা জিজ্ঞেস করেছে তোমার মাকে, মা আমাদের পৃথিবীটা কোথা থেকে এসছে? তারপরে প্রশ্ন কেউ করেছো সবচেয়ে উল্লেখযোগ্য, মা আমি কোথা থেকে এসেছি? তখনই তোমাদের মায়েরা, বিশেষ করে বাবা টাবারা অতটা, মায়েদের বাচ্চারা প্রশ্নটা কমই করে, বাবাদের প্রশ্নটা কম করে, মায়েদের প্রশ্নটা করে ফেলে বেশি, মা আমি কোথা থেকে এসেছি। এবার মায়েরা নানা রকম মজাদার উত্তর দেন। কেউ বলেন মন্দির থেকে এনেছি, কেউ বলেন হসপিটাল থেকে কুড়িয়ে এনেছি, এটা খুব কমন উত্তর। কেউ বলেন মাটি দিয়ে বানিয়েছি। আমার বাড়িতে আমার মা আমাকে বলেছিল মাটি দিয়ে বানিয়েছিল, কৌটোর মধ্যে নাকি আমাকে রেখে দেওয়া ছিল, হঠাৎ করে আমি জন্ম হয়ে গেছি। তখন বিশ্বাসও করেছি উত্তরগুলো, আজকের দিনে দাঁড়িয়ে অন্য কিছু মনে হয়, বাট স্টিল এই যে আমাদের কৌতূহল, এটা থেকে বুঝলাম আমাদের যে কিউরিওসিটি, এটা সবসময় আছে, আমরা কোথা থেকে এসেছি। তাই এটা বিগার পার্সপেক্টিভে আমরা বুঝছি যে কিভাবে আমাদের এই ওয়ার্ল্ডটা তৈরি হলো, ওয়ার্ল্ডটা কোথা থেকে এলো। আর বায়োলজিস্টরা ছাড়া, বায়োলজি স্টাডি ছাড়া এটা কেউ কোশ্চেন গুলো জেনারেলি আনসার করে না। তাই আমাদের এখানে একটা বড় রেসপন্সিবিলিটি পড়ে যায়। এবং এই যে আজকে এজগুলো অনেকটা বলি, সেই এজগুলো কি করে ক্যালকুলেট করা হয়, এটাও তোমাদের মধ্যে কোশ্চেন অনেকেরই থাকে। আমি এই সুযোগে দু চারটে কথা বলে নিই। ধরো যে কোনো একটা পুরনো দিনের একটা ফসিল, এটা একটা পাওয়া গেছে, মনে করো একটা শেল ফসিল, এই যে নিচের দিকে শেল বা খোলক, সেই শেলের একটা পার্টগুলোকে নিয়েছি, ছোট্ট একটা পার্ট, যে কোনো একটা পার্ট ভেঙে নেওয়া হয়, ভেঙে নিয়ে তাকে পুড়িয়ে দেওয়া হয়, তাকে বার্ন আউট করা হয়। বার্ন আউট করে নিয়ে যে অ্যাশগুলো বেরোয়, অ্যাশের মধ্যে কার্বন থাকে, সেই কার্বনগুলোর মধ্যে আমরা খোঁজার চেষ্টা করা হয় কার্বনের আইসোটোপ। কোন কার্বনের আইসোটোপ 12, কোন কার্বনের 14। আমরা 14 কার্বনের আইসোটোপটাকেই বেশি ব্যবহার করি। পরে টেকনিকটা বলে দেব। তার মধ্যে তাদেরকে সেপারেট করে দেওয়া হয়। 14 কার্বনের যে আইসোটোপটা আছে সেটা তার প্রোটন এবং নিউট্রন, মনে রাখবে নিউট্রনটা লস করে গিয়ে তারা নিউট্রন, বা আমরা পারমাণবিক ওয়েট বা অ্যাটমিক ওয়েট বলি, সেটা নিউট্রনকে ক্যালকুলেট করে করা হয়। যেমন 14টা যদি হয়ে যায়, তার মধ্যে 16টা দুটো নিউট্রন বেশি থাকবে, তার জন্য সেটা পজিটিভ হয়ে যায়। ওই যে এক্সট্রা নিউট্রনের কারণে সেটা আইসোটোপ প্রডিউস করে থাকে। কারণ কার্বনেরই দু ধরনের আইসোটোপ, দু ধরনের ভার্সন অ্যাভেলেবেল আছে। আজকে আমাদের এই নেচারের মধ্যে যে কার্বন আছে, কার্বনের মধ্যে যে কার্বন আমি ফুডের মধ্যে তৈরি হচ্ছে না, মনে রাখবে যে ফুড তুমি খাচ্ছ আসলে তুমি কার্বন খাচ্ছ। এই কার্বনগুলো কোথা থেকে এলো? প্ল্যান্ট কার্বন ডাইঅক্সাইডের যেটা ঘুরে বেড়াচ্ছে, সেই কার্বন ডাইঅক্সাইডগুলোকে নিয়ে ফুডের মধ্যে কার্বনটাকে ঢুকিয়ে দিয়েছে। এবার কোন কার্বন, মনে করো প্রায় 99% অলমোস্ট কার্বন আর কার্বনের 12 নর্মাল কার্বন, বাট অনলি 1% কার্বন তুমি বুঝতে পারবে না, এই যে ঘুরে বেড়াচ্ছে কার্বন। তা আমাদের কার্বনের 14 আইসোটোপ আছে। অর্থাৎ সেই 14টা দিয়েও যে কোনো কার্বোহাইড্রেট ফুড, সেটা গাছের পাতা হতে পারে, কোনো ফুড হতে পারে, আজ থেকে লাখস বছর আগে যত অর্গানিজম ছিল তারা তো ফুড খেয়েছে, সেই ফুডগুলোর মধ্যে ফিউ অফ দ্য কার্বন কিন্তু সেটা কার্বন 14 ভিতরে ঢুকেছিল।
তাহলে সেই কার্বন 14টা আস্তে আস্তে তার হাফ লাইফ, তার রেডিও অ্যাক্টিভিটি, তোমরা রেডিও অ্যাক্টিভ, তারা রেডিও অ্যাক্টিভ কার্বনের 14 ভার্সন ইজ রেডিও অ্যাক্টিভ, সে রেডিও অ্যাক্টিভিটিটা লুজ করতে করতে হাফ এজে পৌঁছয় এবং সেই তারও হাফ, কিন্তু সেই হাফ এজগুলো এত লং লং পিরিয়ড, সেগুলোকে কতগুলো হাফ হতে হতে কমতে কমতে কতগুলো কার্বন পড়ে আছে সেগুলো দিয়ে ক্যালকুলেট করা হয়। অর্থাৎ যে ফসিলটি পাওয়া গেছে সেই ফসিলটি যতদিন জীবিত ছিল ততদিন ছেলে লাস্ট খেয়েছে, সেই খাওয়ার মধ্যে যে কার্বনটা লাস্ট ছিল তারপরে নতুন করে কার্বন 14 অ্যাড হয়নি, সেই কার্বনটাকে আজকের দিনেও সে ডিকে হয়েছে, তার রেডিও অ্যাক্টিভিটিটা হাফ 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 করে আছে এবং সেই হাফ লাইফটা ক্যালকুলেট করে আমরা আগে থেকে বের করতে পারি যে রেডিও অ্যাক্টিভ কার্বনের যেটাতে নাইট্রোজেন 14-এ কনভার্ট করে যায়, সে যত তার হাফ লাইফ, সে হাফ এজে পৌঁছবে এবং তার হাফ লাইফের পরিমাণ, হাফ লাইফ অফ প্যারেন্ট আমরা যে আইসোটোপটা পাই তাকে বলি 5730 ইয়ার্স, অর্থাৎ 5730 বছর পরে কার্বন তার রেডিও অ্যাক্টিভিটিটা হাফে কনভার্ট করবে। ঠিক আছে, অ্যান্ড ইউজফুল রেঞ্জ আমরা একদম 100 বছর থেকে 30,000 বছর পর্যন্ত যদি কোনো অর্গানিজম আর থাকে তার এজটা একদম পারফেক্টলি রেডিও কার্বন ডেটিং করে, এই যে টেকনিকটা তোমাদের বললাম যে কার্বন 14কে নাইট্রোজেনের কার্বনের সঙ্গে কম্পেয়ার করা হয়, সেটা ডিটেলে ফিজিক্সের টিচার আরো তোমাদের ভালো বলতে পারবেন, আমিও জানি, সময় থাকলে তোমাদের আরো বলা যাবে, কারণ এটার জন্য একটা বিরাট লেকচার হয়ে যাবে, অত দরকার নেই। বাট ডেটাজ আর ইম্পর্টেন্ট, যে কার্বনের হাফ লাইফ কত। এবার মনে করো 30,000 তো আর আমাদের আর্থের এজ নয়, তার থেকে অনেক বেশি, তখন আমাদের অন্য প্রোডাক্টকে ঠিক একই টেকনিকে ব্যবহার করা হয়, তখন আমরা পটাশিয়ামকে নিই, পটাশিয়ামের 40 যেটা ভার্সন তাকে নিই, সেটা যখন কনভার্ট করে হাফ লাইফ সে যখন কনভার্ট করে, অর্থাৎ যদি ধরে নিই 100টা পটাশিয়াম ছিল, তার হাফ লাইফে এসে তার মধ্যে হাফ লাইফ কত 1.3 বিলিয়ন বছর পরে সে কনভার্ট হয়ে গিয়ে তার 50টা আর্গনে সে কনভার্ট করে যাবে, আর বাকি 50টা তখনও পটাশিয়াম থাকবে। এরকম তারও হাফ বছর পরে, অর্থাৎ যদি 25টা ভাগ হয়ে যায়, 50টা ছিল পটাশিয়াম, 50-এর হাফ করলে 25টা পটাশিয়াম থাকবে আর বাকি হাফ সে আরো কার্বন হয়ে যাবে। যদি সেই রকম ভাবে রেশিও কম্পেয়ার করা যায় ওই যে সেই বার্নিং করে দিয়ে একই রকম ভাবে, তাহলে এর রেঞ্জ দেখো বিরাট বড় 4.5 বিলিয়ন বছর। এবং তোমাদের প্রসঙ্গত বলে রাখি, আমাদের যে এজ ক্যালকুলেশনে আমরা তোমাদেরকে ডেটা দিই তার রকের এজ বের করে নিয়ে, কারণ পটাশিয়াম তো রকে পাওয়া যায় না, সেই রকের স্টাডি করে এই যে 4.5 বিলিয়ন বছর প্রায় অলমোস্ট অ্যাকুরেট ক্যালকুলেট করে প্রায় বলে দেওয়া যেতে পারে। এরপরে রুবিডিয়াম, যেটা স্ট্রনসিয়াম 87-এ কনভার্ট করে যায়, তাদের ক্ষেত্রে 10 মিলিয়ন টু 4.5 বিলিয়ন বছর ক্যালকুলেট করা যায়। এছাড়া সবচেয়ে বেশি যেটা ব্যবহার করা হয় তার নাম ইউরেনিয়াম। তোমরা জানো ইউরেনিয়ামেতে রেডিও অ্যাক্টিভিটি আছেই, যেগুলো লেডে কনভার্ট করে যায়, লেড 206, লেড 207, এই দুটো প্রোডাক্টে তারা হাফ লাইফ হাফ করতে করতে কনভার্ট করে, এবং কতগুলো সেরকম কনভার্টেড হয়েছে কতগুলো হয়নি সেই যে একটা রেশিও বের করে দিয়ে সে কত বছরের পুরনো সে ফসিল হতে পারে বা সেই রকটা হতে পারে সেটা বের করতে পারি। 4.5 বিলিয়ন থেকে 710 মিলিয়ন বছর বা তার থেকেও বেশি বছরকে দিয়ে আমরা ক্যালকুলেট যদি করতে পারি, সেই রেডিও কার্বন ডেটিং দিয়ে ইউরেনিয়ামকেও দিয়েও আমরা ইউজ করে ফেলতে পারি। এইভাবে ফসিলের এজ, কার্বনের হাফ লাইফ অথবা পটাশিয়াম অথবা রুবিডিয়াম অথবা ইউরেনিয়াম তার হাফ লাইফকে ক্যালকুলেট করে আমরা এজ একটা ক্যালকুলেট করার চেষ্টা করতে পারি।